Bismillahirrahmanirrahim. Dear student, I hope all of you are well by the grace of Almighty. I am also fine. All of you know that because of this pandemic situation, we cannot teach you in our classroom. So, Srishti Central School and College Ashwini has arranged online classes for you. Today I am Musharraf Hussain is with you to teach you an important topic of English grammar, that is narration or speech. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, narration by speech change এর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করে থাকি। এর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার জন্য কিছু পূর্ব শর্ত আমাদের রয়েছে, বা প্রিফেস বলতে পারো, এটা প্রিফেস টু ন্যারেশন। এখন আমরা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করতে যাই, তবে আমাদেরকে ন্যারেশন কনভার্ট করার আগে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্স নির্ণয়, রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্স নির্ণয়, অর্থাৎ আমাদের যে ইনভার্টেড কমার ভেতরে যে সেন্টেন্সটি আছে, আমি এই ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিলাম। ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে, সেই সেন্টেন্সটি কোন সেন্টেন্সে আছে, এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ না অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি, এই পাঁচটি সেন্টেন্সের যে কোনো এটি নির্ণয় করতে হবে কোন সেন্টেন্সের মধ্যে আমার এই রিপোর্টেড স্পিচটি পড়েছে, সেটা নির্ণয় করতে হবে। তারপর দেখতে হবে এখানে ভার্বটি কোন ফর্মে আছে, ভার্বের ফর্ম জানতে হবে, অর্থাৎ আমাদের ওই রিপোর্টেড স্পিচের ভার্বটি কোন ফর্মে আছে। যদি আমরা টেন্স নাও জানি, তবু আমরা ন্যারেশন করতে পারবো সহজে। আমি তোমাদের সবসময় একটা ইজি ওয়ে দেখিয়ে দিই কীভাবে সহজে সব কিছু সলভ করা যায়। সেই সহজে সলভ করার জন্য আমরা টেন্সের স্ট্রাকচার অনেক সময় মনে রাখতে পারি না, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতেই হবে, মনে রাখতেই হবে, সেটা হচ্ছে ভার্বের ফর্ম। ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ এ সেন্টেন্স। কোনো সেন্টেন্সের প্রাণী হচ্ছে ভার্ব। এখন ভার্বটি কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্মে আছে, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই দুটো সেন্টেন্স জানার পরে, দুটো বিষয় জানার পরে, তারপরে আমরা ডাইরেক্ট থেকে এক এক করে ইনডাইরেক্ট স্পিচে পড়ার পরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ পার হব। এই ধাপে ধাপে পাঁচটি ধাপ পার হয়ে আমরা ন্যারেশন কনভার্ট করতে পারবো। তো দেখো, প্রত্যেক সেন্টেন্সকে আমি সবগুলো সেন্টেন্স এখানে আমি এক জায়গায় একসাথে তোমাদের দেখিয়ে দিব, যাতে আলাদা আলাদাভাবে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এগুলো পড়তে না হয়। তো প্রথমেই রয়েছে আমাদের কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমাদের প্রবলেমগুলো আগে ফাইন্ড আউট করতে হবে। এই প্রবলেমগুলোর মধ্যে রয়েছে প্রথমেই রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন আমাদের করতে হবে। রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন প্রথম শর্ত, রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন। তারপরে যে ইনভার্টেড কমা থাকে বা রিপোর্টিং ভার্ব এর পরে যে কমা থাকে, এই দুটি কমার পরিবর্তে আমরা একটা কনজাংশন ব্যবহার করে থাকি। সাধারণত এটি কমার পরিবর্তে তিনটা সেন্টেন্সে হয় দ্যাট, আর ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ সেন্টেন্সে একটু ভিন্ন রকম হয়। আর যে প্রথমে বললাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এটি পাঁচটি সেন্টেন্সে পাঁচ রকমের হয়ে থাকে। পাঁচটি সেন্টেন্সে পাঁচভাবে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। এরপরে আসলে পার্সন পরিবর্তন, এটা খুবই সহজ, আমি খুব ইজিভাবে তোমাদের পার্সন পরিবর্তন করার রুলসগুলো দেখিয়ে দিব। এরপর রয়েছে টেন্স বা অক্সিলারি ভার্বের পরিবর্তন। আমি আগেই বলছি, তোমরা অনেকেই টেন্স জানো না, টেন্স পারো না, স্ট্রাকচারগুলো মনে রাখতে পারো না। দ্যাটস ওয়াই আমি তোমাদের অক্সিলারি ভার্বের মাধ্যমে কিভাবে একটা টেন্সের করসপন্ডিং টেন্স বা প্রেজেন্ট থেকে পাস্ট বা ফিউচার থেকে ফিউচার ইন পাস্টে রূপান্তর করা যায়, সেটা দেখিয়ে দিব এই 4 নম্বর রুলসের মাধ্যমে। এরপর রয়েছে দূরত্ব বা নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। ন্যারেশনে কিছু কিছু সাইন থাকে,
এই নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন করতে হয়। এই সাইনগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো সবার শুরুতে আছে কি আমাদের রিপোর্টিং ভার্ব, 5টা সেন্টেন্স। আমি আগেই বলছি রিপোর্টিং ভার্বটা হচ্ছে 5টা সেন্টেন্সে 5 রকমের হয়। এরপরে কমার পরিবর্তন, পার্সন পরিবর্তন, টেন্স বা অক্সিলারি ভার্বের পরিবর্তন, এরপরে দূরত্ব বা নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। এই হচ্ছে আমাদের ন্যারেশনের যে প্রবলেমগুলো। আস্তে আস্তে 1 বাই 1 আমরা এই 5টা পরিবর্তন সলভ করব। একটা সেন্টেন্সের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা এই 5 জায়গায় পরিবর্তন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি সেন্টেন্স লিখেছি, কামাল said to me I will go to school today. কামাল আমাকে বলল যে আজ আমি স্কুলে যাব। এখন দেখো, আমি তোমাদের 5টা পরিবর্তনের কথা বলে দিয়েছিলাম। প্রথমে বলেছিলাম প্রিফিক্স, প্রথমে সেন্টেন্স নির্ণয় করতে হবে আমাদের। এই ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ আই উইল গো টু স্কুল, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ে, এটা কি ইন্টারোগেটিভ নাকি অ্যাসার্টিভ। তারপর আমার প্রথম পরিবর্তন আমি তোমাদের আগে দেখিয়ে দিই কোন জায়গায় পরিবর্তন। প্রথমে পরিবর্তন করতে হবে 1 নম্বরে এই said to রিপোর্টিং ভার্ব। প্রথমে বলছিলাম কি রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্ব মানে এই সে বা said এর পরিবর্তন। তারপরে কি পরিবর্তন বলছিলাম, কমার পরিবর্তন। এখানে দেখো ইনভার্টেড কমা রয়েছে, আর রয়েছে কি এটা কমা, এটা হচ্ছে 2 নাম্বার পরিবর্তন। আমাদের 1 নম্বরে হচ্ছে said, হ্যাঁ, আর 2 নম্বরে হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন। এরপরে আমাদের 3 নম্বরে যে পরিবর্তনটি ছিল সেটি হচ্ছে পার্সন পরিবর্তন। দেখো এখানে আই উইল গো টু স্কুল, এখানে পার্সন বা ব্যক্তি কে আছে, এখানে পার্সন মাত্র মানে মানুষ বা ব্যক্তি যে আছে তাকে পরিবর্তন করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আই হচ্ছে এখানে পার্সন, তাহলে এখানে হচ্ছে 3 নাম্বার পরিবর্তন। এরপরে টেন্স বা অক্সিলারি ভার্বের পরিবর্তন। যদি আমরা টেন্স না জানি, যদি আমরা অক্সিলারি ভার্ব চিনি, তাহলেই আমরা টেন্সের পরিবর্তনটা অক্সিলারি ভার্বের মাধ্যমে সেরে ফেলতে পারবো। দেখো এখানে উইল গো 2টা ভার্ব আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব উইল, আর একটা হচ্ছে গো, এটা হচ্ছে মূল ভার্ব। আমরা যদি অক্সিলারি ভার্বের পরিবর্তন করি তাহলেই আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে দেখো 1 2 3 4টা পরিবর্তনের জায়গা অলরেডি আমরা পেয়ে গেছি। এরপর রয়েছে টুডে। এখানে দেখো তোমরা জানো ন্যারেশন এই টুডে থাকলে কি হয়, দ্যাট ডে। এই যে 5টা জায়গা তোমাদের চিহ্নিত করে দিয়েছি, এই 5টা পরিবর্তনের জায়গায় তোমাদের এই 5 জায়গায় শুধু পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ অন্য কোথাও পরিবর্তন করতে হবে না। যেখানে আমি দাগ দিয়েছি শুধুমাত্র বক্স করে বা গোল করে দিয়েছি, এই 5 জায়গায় তোমার পরিবর্তন করতে হবে। যদি তুমি এই 5টি পরিবর্তন সিরিয়ালি করতে পারো তাহলে তোমার ন্যারেশন কখনোই ভুল হবে না। আর যদি এই 5টা পরিবর্তনের একটা পরিবর্তন কখনো ভুল হয়ে যায় তখন কিন্তু তোমার ন্যারেশন আর সঠিক হবে না। তো আমরা প্রথমেই দেখে নিব এই সেন্টেন্সটা করি। দেখো কামাল said to এর পরিবর্তে হয় told। আমরা পড়ার আগে আমরা আগেই জেনেছি যে এটি হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? আই উইল গো টু স্কুল মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। না এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে নাকি এক্সক্লেমেটরি চিহ্ন নাই। আবার কি দ্বারা শুরু হয়েছে, এটি হচ্ছে সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে। সাধারণত সাবজেক্ট দ্বারা শুরু এবং শেষে ফুল স্টপ থাকলে সেটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর দেখো আমার told মি আর পরিবর্তন হবে না। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের কমার পরিবর্তন হয় কি দ্যাট। আমি বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে। দ্যাট এরপরে কি হয়, সাবজেক্ট আছে এখানে কোন পার্সন, সাবজেক্টের পার্সন তোমাকে অবশ্যই জানতে হবে। পার্সন ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন। পার্সন জানার জন্য আমি বা আমরা এরা হচ্ছে ফার্স্ট পার্সন। আমি বা আমরা যদি অনেকেই থাকি সেটা হবে ফার্স্ট পার্সন। আর যদি তুমি
বা তোমরা থাকো সেটা হবে সেকেন্ড পার্সন। এই দুইটা পার্সনই শুধুমাত্র ন্যারেশনের ক্ষেত্রে পরিবর্তিত হয়, আর অন্য কিছু পরিবর্তিত হয় না। এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তখন সেটা পরিবর্তন হবে। এই যে প্রথম যে ব্যক্তি থাকবে, এখানে দেখো দুইজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে কামাল, এক হচ্ছে মি। প্রথম ব্যক্তি কামাল, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মি। আমাদের এই রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা হবে এই প্রথম ব্যক্তি, আর যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকে, এখানে যদি ইউ থাকে, তখন এই ব্যক্তি হবে মি, মানে অবজেক্ট, শেষের দ্বিতীয় ব্যক্তি। আশা করি তোমরা বুঝতে পারছো। ফার্স্ট পার্সন মানে প্রথম ব্যক্তি, আর সেকেন্ড পার্সন মানে দ্বিতীয় ব্যক্তি। আশা করি তোমরা সবাই পার্সন পরিবর্তনের ব্যবস্থা বুঝতে পারছো। এখন এই কমার পরিবর্তে লিখলাম পার্সন। যেহেতু এখানে কামাল, তাহলে আমরা কি লিখবো? এখানে কামাল লিখবো না, এখানে আমরা একটা সেন্টেন্সে দুইবার একটা নাম উচ্চারণ করবো না, আমরা দ্বিতীয়বার লিখবো যখন, তখন এর প্রোনাউন লিখবো। কামালের প্রোনাউন হচ্ছে হি। এখন এরপরে পরিবর্তন করে দিচ্ছি উইল। উইল থাকলে তোমরা জানো যে উড হয়, তবে এই 4 নাম্বার পরিবর্তনের একটা শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে এখানে অবশ্যই পাস্ট টেন্স থাকতে হবে। যদি এখানে সেই থাকে বা পাস্ট টেন্স থাকে, তখনই শুধুমাত্র এই 4 নাম্বারের পরিবর্তন হবে, তাছাড়া 4 নাম্বারের পরিবর্তন হবে না। এটা হচ্ছে 4 এর সাথে আর পাস্ট টেন্সের সাথে সম্পর্কযুক্ত। এখানে যদি সেই থাকে তাহলে 4 নাম্বারের পরিবর্তন হবে, আর যদি সে বা উইল সে থাকে তখন কিন্তু 4 নাম্বারের পরিবর্তন হবে না। এটা মনে রাখবে সবাই। তাহলে উইল থাকলে হয় কি? উড। উইল থাকলে উড। উইলের পরিবর্তন আমরা লিখলাম উড। এরপরে বাকি আর পরিবর্তন এখানে নাই। গো টু স্কুল। টুডে থাকলে হয় কি? এটা হচ্ছে আমার দূরত্ব বা নৈকট্য সূচক শব্দ। টুডে থাকলে হয় দ্যাট ডে। এইভাবে আমরা যদি 5টি পরিবর্তন গ্র্যাজুয়ালি করতে পারি, তো আমাদের ন্যারেশন করা মোটেও কঠিন মনে হবে না, একেবারেই সহজ মনে হবে। তো তোমরা এখন দেখবে যে কিভাবে সেইডের পরিবর্তন হয় এবং কমার পরিবর্তন হয়। আমি আগেই বলছি সেইডের পরিবর্তন প্রত্যেকটা সেন্টেন্সে ভিন্ন ভিন্ন হয়, আর কমার পরিবর্তনটা শুধুমাত্র 2টা সেন্টেন্সে ভিন্ন হয় আর 3টা সেন্টেন্সে দ্যাট হয়। তো সেটা এখন দেখে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি তোমাদের একটা সব লিখে দিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত তোমাদের রিপোর্টিং ভার্ব এবং কমার পরিবর্তে কি কি বসতে পারে। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সে বা সেইড থাকে, তখন ইনডাইরেক্টে সে বা সেইডের কোনো পরিবর্তন হয় না। যদি সে টু বা সেইড টু থাকে, তখন হয় কি? টেল বা টোল। যদি প্রেজেন্ট টেন্স থাকে তখন হয় টেল, আর পাস্ট টেন্স হলে তখন হয় টোল্ড। টেল বা টোল্ড, এটি পরিবর্তন হয়ে যায়, আর কমার পরিবর্তে বসে দ্যাট। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এরকম থাকে সে বা সেই, তখন হবে আস্ক। সে থাকলে যে কোনো কিছু থাকুক, এখানে হবে প্রেজেন্ট হলে আস্ক আর পাস্ট হলে আস্কড। আর কমার পরিবর্তে বসবে এখানে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ যেসব ওয়ার্ড ডাব্লিউ এবং এইচ দিয়ে শুরু হয়েছে, এটা মূলত একটি ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু আমরা সহজে বোঝার জন্য ডাব্লিউএইচ ওয়ার্ড শব্দটি ব্যবহার করি। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, এরকম যদি থাকে তখন আদেশ বোঝালে অর্ডার, যদি উপদেশ দেওয়া হয় তখন হবে অ্যাডভাইস, যদি অনুরোধ করা হয় তখন হবে রিকোয়েস্ট, যদি প্রস্তাব দেওয়া হয় তখন হবে প্রপোজ, যদি নিষেধ করা হয় তখন হবে ফরবিড, আর যদি কিছুই না বোঝা যায় তখন হবে টোল্ড। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যদি সেই থাকে তবে এই সবগুলোর পাস্ট ফর্ম হবে, অর্থাৎ অর্ডার ইডি যোগ হবে। প্রপোজ
ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড, BADE, এটা হচ্ছে একটু ব্যতিক্রম। আর টেল বা টোলটা আমি পাস্ট ফর্মে লিখছি। এরপরে যে কমার পরিবর্তে এখানে হবে টু, নট টু অথবা দ্যাট। টু বসবে, কমার পরিবর্তে সাধারণত টু বসে, কিন্তু সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তখন কমার পরিবর্তে হয় নট টু, কমার পরিবর্তে হয় নট টু। এখন সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় তখন শুধুমাত্র কমার পরিবর্তে দ্যাট বসে। মনে রাখবে, লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে তার তখন কমার পরিবর্তে বসে কি দ্যাট। এরপর রয়েছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স এরকম সে বা সেই বা সেই টু যেটাই থাকুক তার পরিবর্তে হবে কি উইশ বা প্রে। যদি পাস্ট টেন্স হয় তখন হবে উইশ ইডি, আর প্রেজেন্ট হলে উইশ, আর প্রে PRAYED। পাস্ট টেন্স হলে পাস্ট হবে, এর কমার পরিবর্তে হবে দ্যাট। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে অনেক সময় আনন্দ বোঝায় তখন বসে এক্সপ্লেন উইথ জয়। যদি দুঃখ বোঝায় তখন হয় এক্সপ্লেন উইথ সরো। যদি বিস্ময় বোঝায় তখন হয় এক্সপ্লেন উইথ ওয়ান্ডার, এক্সপ্লেন উইথ ওয়ান্ডার। এই হচ্ছে আমাদের কমার পরিবর্তন এবং রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তাহলে কমার পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি শুধু ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভে কমার পরিবর্তন ভিন্ন হয়। তার বাকি অ্যাসার্টিভ, তারপরে এক্সক্লেমেটরি, অপটেটিভ, এই তিনটা সেন্টেন্সে কমার পরিবর্তে বসে কি দ্যাট। এরপর আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার পরিবর্তন শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো 3 নাম্বার পরিবর্তন আমি আগেই বলে দিছি, ফার্স্ট পারসন পরিবর্তন হয় প্রথম ব্যক্তিকে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হয় দ্বিতীয় ব্যক্তি অনুসারে। তোমাদের আমি প্রথমে বলেছিলাম যে পারসন পরিবর্তনের ক্ষেত্রে ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে, আর থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। আর 4 নাম্বার যে পরিবর্তনটি রয়েছে সেটি হচ্ছে অক্সিলারি ভার্বের পরিবর্তন। এটি তোমরা তোমাদের বইতে যে ছক রয়েছে ভার্ব পরিবর্তনের ছক, যেমন উইল শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, এরকম এই পরিবর্তনের একটা ছক রয়েছে তোমাদের বইতে, এই ছকটা মুখস্থ করবে। এরপরে দূরত্ব বা নৈকট্য শব্দেরও এরকম একটি ছক রয়েছে তোমাদের বইতে। দিস থাকলে দ্যাট হয়, কাম থাকলে গো হয়, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দোজ হয়। হ্যাঁ, এরকম যে ছকটি রয়েছে এই ছকটি তোমরা টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে তার প্রিভিয়াস ডে, টুমরো থাকলে তার নেক্সট ডে, এই ছকটি তোমরা অবশ্যই মুখস্থ করবে। এই ছকটি মুখস্থ করার পর তারপরে তোমরা অটোমেটিক্যালি এক্সারসাইজ করতে পারবে প্রত্যেক সেন্টেন্সে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এরপর থেকে তোমরা ন্যারেশন পারবে, সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।